হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। 17 শতাব্দীর কথা, ফরাসি গণিতবিদ রেনে দেকার্তে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েছিলেন। তখন একটি মাছি ওনার রুমের সিলিং এ এসে ওড়াউড়ি শুরু করে। অসুস্থ গণিতবিদ চিন্তা করেন যে কোনোভাবে কি এই মাছির লোকেশন ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা যায়। রেনে দেকার্ত ফাইনালি মাছির লোকেশন ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে পেরেছিলেন। আর এই ছোট একটা চিন্তা থেকেই জন্ম নেয় কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, যাকে ইংরেজিতে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। পরবর্তীতে এই স্থানাঙ্ক ব্যবস্থা থেকে স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার চালু হয়। বাস্তব জীবনে অনেক সমস্যায় স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করা হয়। যেমন কোন শহরের অবস্থান বের করার জন্য ওই শহরটি অন্য একটি শহর থেকে ঠিক কত দূরে আছে তা ক্যালকুলেট করা হয়। আবার মনে করো তোমার বাড়ি থেকে 2 মিটার দূরে একটি গাছ আছে। এই গাছ তোমার বাড়ি থেকে কোন দিকে রয়েছে তা হিসেব করতেও স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার হয়। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে শুধু যে বস্তুর অবস্থান বের করা হয় ব্যাপারটি এমন নয়। এতে করে বস্তুর অবস্থানের পাশাপাশি বৃত্ত, চতুর্ভুজ, আয়ত, ত্রিভুজ ইত্যাদি ক্ষেত্রে সঠিক ক্ষেত্রফল বের করাও সম্ভব হয়ে ওঠে। এই অধ্যায়ের প্রথম পর্বে তুমি জানবে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে। প্রথমে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করব, যার সহজ একটি উদাহরণ হলো সংখ্যা রেখা। এই পদ্ধতিতে একটি বিন্দু ও কে মূল বিন্দু ধরে বাকি বিন্দুগুলোর অবস্থান বের করা হয়। একটি বলকে ও বিন্দু হিসেবে চিন্তা করে যদি সামনের দিকে 4 ঘর দূরত্ব এগিয়ে যাও, তাহলে বলটি থেকে তোমার দূরত্ব হবে 4 মিটার। এখন নিশ্চয়ই তুমি ভাবছো ঘর মানে কি। এখানে প্রত্যেকটি এককের দূরত্বকে ঘর বলা হয়। অর্থাৎ ও থেকে 1 ঘর পিছনে গেলে -1 নম্বর পয়েন্টে যাব, আবার 3 ঘর সামনে গেলে 3 নম্বর পয়েন্টে পৌঁছাবো। তুমি নিজের ইচ্ছা মতো এই ঘরগুলোর মান ধরে নিতে পারবে। তাহলে ও বিন্দুর ডান পাশের পজিটিভ মানগুলোর জন্য সরলরেখাকে x এবং নেগেটিভ মানের জন্য x প্রাইম ধরা হয়। এখন x ও x প্রাইম সরলরেখার একটি বিন্দুকে p ধরা হলে ও থেকে p পর্যন্ত দূরত্বকে p বিন্দুর দূরত্ব ধরা হয়। এবার ভেবে দেখো তো, p এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে কি দূরত্ব নেগেটিভ হবে? নিশ্চয়ই বুঝতে পারছো, p এর মান নেগেটিভ হলেও দূরত্ব পজিটিভ হবে, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এবার যদি তুমি প্রতি ঘরকে 2 মিটার হিসেবে ধরো, ও পয়েন্ট থেকে 4 ঘর এগিয়ে যাও, তাহলে ও পয়েন্ট থেকে তোমার দূরত্ব হবে 4 × 2 = 8 মিটার। এভাবে সোজা সরল পথের সামনে বা পিছনে গেলে অবস্থান অথবা দূরত্ব বের করা সহজ। তুমি যেমন বল থেকে 4 ঘর সামনে গিয়েছো, এখন যদি বাম দিকে কিছু দূরত্ব যাও, তখন কিভাবে অবস্থান বের করবে একটু ভেবে দেখো তো। এই সমস্যা সমাধানের জন্য আরো একটি সরলরেখা y ও y প্রাইম এঁকে নিব। তাহলে x ও x প্রাইম সরলরেখাকে x অক্ষ বলবো, যা দিয়ে কোনো বিন্দুর ও বিন্দু থেকে সামনে ও পিছনে যাওয়া আসা নির্দেশ করে। আবার y ও y প্রাইম সরলরেখাকে y অক্ষ বলবো, যা দিয়ে কোনো বিন্দুর বাম ও ডান দিকে যাওয়া আসা নির্দেশ করে। তাহলে এখানে আমরা x ও y দুইটি মাত্রা নিয়ে কাজ করছি বলে এটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়। এখন ধরো তুমি বাম দিকে 6 ঘর দূরত্ব অতিক্রম করে p বিন্দুতে এসে পৌঁছালে। এখন তুমি কিভাবে p পয়েন্টে আসলে তা বোঝার জন্য p বিন্দুর পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 4,6 লিখব। এই 4 দিয়ে বোঝায় তুমি 4 ঘর x অক্ষ বরাবর এবং 6 দিয়ে বোঝায় 6 ঘর y অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করেছো। এখন আমরা 4 কে p বিন্দুর ভুজ এবং 6 কে p বিন্দুর কোটি বলবো। যদি 4 কে x এবং 6 কে y ধরো, তাহলে কোন বিন্দুর স্থানাঙ্ককে তুমি এভাবে লিখতে পারবে। খেয়াল করে দেখো, তুমি প্রথমে x অক্ষ এবং পরে y অক্ষ বরাবর এগিয়ে গিয়েছো বলে p বিন্দুর স্থানাঙ্কতে প্রথমে ভুজ এবং পরে কোটি লিখেছি, এই ধারণা কিন্তু ভুল। কারণ যদি তুমি প্রথমে y অক্ষ বরাবর 6 ঘর এবং পরে x অক্ষ বরাবর 4 ঘর দূরত্ব অতিক্রম করতে, তাহলেও কিন্তু আগের পয়েন্ট p তে চলে আসতে। এক্ষেত্রে p বিন্দুর স্থানাঙ্ক আগের মতোই 4,6 লিখতে হবে। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখানে x ও x প্রাইম ও y প্রাইম অক্ষের ফলে 4টি ভাগ তৈরি হচ্ছে। প্রত্যেকটি ভাগকে চতুর্ভাগ বলা হয়। x ও y বা প্রথম চতুর্ভাগে x এবং y দুইটির মানই পজিটিভ ভ্যালু হয়। x প্রাইম ও y চতুর্ভাগে x এর মান নেগেটিভ এবং y এর মান পজিটিভ ভ্যালু হয়। একইভাবে তৃতীয় চতুর্ভাগে x এবং y দুইটির মানই নেগেটিভ হয়। সর্বশেষে চতুর্থ চতুর্ভাগে x এর মান পজিটিভ এবং y এর মান নেগেটিভ হয়।
অর্থাৎ এক্স ও ওয়াই কে প্রথম চতুর্ভাগ ধরা হয় এবং অ্যান্টি ক্লকওয়াইজ বাকি চতুর্ভাগগুলোকে এক এক করে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ ধরা হয়। তাহলে আজ এই পর্যন্তই। আশা করি এই পর্বে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছো। পরের পর্বে তুমি দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে শিখতে পারবে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা ও বিন্দুর স্থানাঙ্ক বের করা সম্পর্কে বিস্তারিত জেনেছো। এই পর্বে তুমি আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং এই রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করা শিখবে। চলো তাহলে শুরু করা যাক। ধরো এখানে একটি বিন্দু পি আছে। পি বিন্দুর ভুজ 3 এবং কোটি 4। মূল বিন্দু ও থেকে পি বিন্দুতে যেতে ও এক্স অক্ষ বরাবর 3 ঘর এবং ও ওয়াই অক্ষ বরাবর 4 ঘর দূরত্ব অতিক্রম করতে হয়েছে। তাহলে ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব 3 একক এবং এক্স অক্ষ থেকে এর দূরত্ব 4 একক। এখন মূল বিন্দু ও থেকে পি বিন্দুর দূরত্ব বের করার জন্য প্রথমে ও থেকে পি পর্যন্ত একটি দাগ টেনে নিই। খেয়াল করো, একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে পি বিন্দুর ভুজের মান হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমির মান এবং কোটির মান হচ্ছে লম্বের মান। আর ত্রিভুজটির অতিভুজের মানই হচ্ছে ও বা মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। এখন ভেবে দেখো তো অতিভুজের মান কিভাবে বের করা যায়? ঠিক ভেবেছো, পিথাগোরাসের সূত্র দিয়ে খুব সহজেই অতিভুজের মান বের করা যাবে। ক্যালকুলেশন করে এই অতিভুজের মান পেলাম 5। এখানে শুধুমাত্র পজিটিভ মান নেব, কারণ তুমি জানো দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে মূল বিন্দু ও থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে 5 একক। লক্ষ্য করো, পি বিন্দুর ভুজ ছিল 3 এবং কোটি ছিল 4। এখানে দূরত্ব বের করতে প্রথমে ভুজ স্কয়ার প্লাস কোটি স্কয়ার করে পরে পুরোটির উপর রুট ওভার করা হয়েছে। অতএব মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে রুট ওভার ভুজ স্কয়ার প্লাস কোটি স্কয়ার। নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন আসছে, ভুজ এবং কোটির ক্ষেত্রে মান একই থাকা সত্ত্বেও যদি প্লাস এবং মাইনাসের মধ্যে পার্থক্য থাকে, তাহলে কি মূল বিন্দু থেকে দূরত্ব সবসময় সেম হবে? অবশ্যই সেম হবে, কারণ সূত্রে খেয়াল করো, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার থাকার কারণে এক্স এবং ওয়াই এর মান যদি নেগেটিভও হয়, তাহলে দূরত্বের মান ক্যালকুলেশনের সময় পজিটিভ হয়ে যাবে, কারণ দূরত্ব কখনোই নেগেটিভ হয় না। চলো এবার আরেকটি বিন্দু নিয়ে কিউ, যার স্থানাঙ্ক 1,7। এখন কিউ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব বের করি। এই দূরত্ব বের করার জন্য প্রথমে এক্স অক্ষের উপরে টিএম এবং কিউএন লম্ব আঁকি। আবার পি বিন্দু থেকে কিউএন এর উপর পিআর লম্ব আঁকি। এখানে যেহেতু পি বিন্দুর ভুজ 3, তাই OM = 3 লেখা যায়। আবার কিউ বিন্দুর ভুজ 1 বলে ON = 1 লেখা যায়। এখন পি বিন্দুর স্থানাঙ্ক x1, y1 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক x2, y2 ধরলে OM কে x1 এবং ON কে x2 লেখা যায়। তাহলে চিত্র থেকে PR এর মান পাই mn, যাকে OM - ON লেখা যায়। OM সমান x1 এবং ON সমান x2 বসিয়ে PR এর মান পাই x1 - x2। একইভাবে আমরা NR এর মান লিখতে পারি y1 এবং NQ এর মান লিখতে পারি y2। এখন QR কে লিখতে পারি NQ - NR, যা y2 - y1 এর সমান হয়। এখন তাহলে ত্রিভুজ PRQ এর ভূমি PR এর মান এবং লম্ব QR এর মান থেকে অধিভুজ PQ এর মান বের করা যাবে, যা এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখানে x2 কে সামনে নিয়ে এসে মাইনাসকে কমন নিয়ে x2 - x1 হোল স্কয়ার লেখা যায়। এতে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র হবে এমন। অর্থাৎ ভুজ দুইটির মধ্যবর্তী দূরত্বের বর্গ এবং কোটি দুইটির মধ্যবর্তী দূরত্বের বর্গের যোগফলের বর্গমূল হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্কের মানের সূত্রে বসিয়ে PQ এর দূরত্ব পাই √13 একক। তাহলে আগের উদাহরণের সূত্রে যদি x1 এবং y1 এ মূলবিন্দুর স্থানাঙ্ক 0, 0 বসাই, তাহলে √x² + y² এর মান পাবো, যা হচ্ছে মূল বিন্দু থেকে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। চলো এবার একটি ম্যাথ প্রবলেম সলভ করি।
এখানে গ্রাফে 3টি বিন্দু দেখতে পাচ্ছ। এদের যোগ করলে একটি ত্রিভুজ তৈরি হয়। আমাদের দেখাতে হবে যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তুমি নিশ্চয়ই জানো ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজটিকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এই ত্রিভুজের বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব বের করে চেক করতে হবে। এখন প্রথমে এ বি এর মধ্যবর্তী দূরত্ব সূত্র অনুযায়ী বের করি, যা 10 একক। একইভাবে বিসি এবং সিএ এর মান বের করি। দুই ক্ষেত্রেই মান আসে 5√2 একক। বিসি এবং সিএ বাহু দুইটির দৈর্ঘ্য সমান হওয়ায় এবিসি ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়। তাহলে আজ এ পর্যন্তই। আজকের পর্বে তুমি দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং এই রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করা শিখলে। আগামী পর্বে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সম্পর্কে শিখতে পারবে। সে পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি আয়তাকার এই পর্বে তুমি স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখবে। তুমি নিশ্চয়ই জানো ত্রিভুজ অনেক রকমের হতে পারে, যেমন সকল বাহুর দৈর্ঘ্য একই হলে তা সমবাহু ত্রিভুজ, আবার যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য সমান হলে তা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ভিন্ন হলে তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তুমি নিশ্চয়ই সূত্র দিয়ে এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বের করতে পারো। কিন্তু প্রশ্ন হলো, যে কোনো ত্রিভুজকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় নেওয়া হলে তার ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। চলো প্রথমে বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমার সাহায্যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় তা দেখি। তুমি তো জানোই ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের যোগফলকে পরিসীমা বলে এবং পরিসীমা ব্যবহার করে এই সূত্র দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয়। তাহলে খেয়াল করো, অর্ধ পরিসীমার মান বের করতে হলে প্রথমে বাহু স্মল এ, বি এবং সি এর মান বের করতে হবে। এখানে এ বিন্দুর বিপরীত বাহু বিসি এর মান স্মল এ, একইভাবে বি বিন্দুর বিপরীত বাহু এসি এর মান স্মল বি এবং সি বিন্দুর বিপরীত বাহু এবি বাহুর মান স্মল সি। অতএব আমাদের এই 3টি বাহুর দূরত্ব বের করতে হবে। তুমি গত পর্বে শিখে এসেছো যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র এরকম। তাহলে সূত্রে এ ও বি বিন্দুর স্থানাঙ্কের মান বসিয়ে স্মল সি এর দৈর্ঘ্য বের করতে পারবে, যার মান হবে 7 একক। স্মল এ বা বিসি বাহুর মান হবে 4√2 একক। একইভাবে স্মল বি বা সি এ বাহুর দৈর্ঘ্য 5 একক। তাহলে সূত্র অনুযায়ী এই ত্রিভুজের অর্ধ পরিসীমার মান প্রায় 8.8284 একক। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সূত্রে অর্ধ পরিসীমা এবং বাকি বাহুগুলোর মান বসিয়ে ক্ষেত্রফল পাই প্রায় 14 বর্গ একক। তাহলে যে কোনো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বা 3টি বাহুর দৈর্ঘ্যের মান জানা থাকলে এই সূত্রগুলো ব্যবহার করে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব। এছাড়া সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে এই সূত্রের সাহায্যে ক্ষেত্রফল বের করা যায়। যেমন চিত্রের এ এর মান বের করে পাই 8 একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে 16√3 বর্গ একক। এবার চলো আরো কয়েকটি ম্যাথ প্রবলেম সলভ করি। ধরো এই ত্রিভুজটি দেয়া আছে, প্রমাণ করতে হবে যে এটি একটি সমকোণী ত্রিভুজ। নিজে থেকে চিন্তা করে দেখো তো কিভাবে করা যায়। এখানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী a স্কয়ার্ড প্লাস b স্কয়ার্ড ইকুয়ালস টু c স্কয়ার্ড প্রমাণ করতে পারলে ম্যাথ প্রবলেমটি সলভ করা যায়। এখন দূরত্ব বের করার সূত্র দিয়ে একে একে a, b এবং c এর মান বের করি। এরপর a স্কয়ার্ড প্লাস b স্কয়ার্ডে a এবং b এর মান বসিয়ে দিলে মান আসে 5 স্কয়ার্ড, যাকে c স্কয়ার্ড হিসেবে লেখা যায়। এতে প্রমাণ করা হয় যে এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। এখানে 3টি বিন্দুর স্থানাঙ্কের মান দেয়া আছে, যার মধ্যে সি এর ভুজের মান অজানা। যদি এ বি এবং বিসি এর মান সমান হয় তবে এ এর মান কি কি তা বের করতে হবে।
প্রথমে এ এবং বি এর মান গ্রাফে বসাই। সি এর কোটি যেহেতু -6, তাই y = -6 বরাবর সি বিন্দুর মান অবস্থান করবে। এখন এ থেকে বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করি, যা 13 একক। যেহেতু এ বি এবং বি সি এর মান সমান, তাই বি থেকে সি বিন্দুর দূরত্ব হবে 13 একক। এখন বি থেকে সি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র সমান 13 একক বসিয়ে ক্যালকুলেশন করলে এ এর দুইটি মান আসবে, যা হলো 5 এবং 15। তাহলে এ এর মান 5 এবং সি বিন্দুর মান হবে 5, -6 এবং এ এর মান 15 হলে সি বিন্দুর মান হবে 15, -6। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে তুমি স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখলে এবং এই রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করা দেখলে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করা শিখেছিলে। এই পর্বে তুমি চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় এ সম্পর্কে বিস্তারিত জানবে। একটি আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এ, বি, সি এবং ডি এই চারটি বিন্দু নেই। এখন বিন্দু চারটি যোগ করে একটি চতুর্ভুজ পাই। এতে চারটি বাহু এ বি, বিসি, সিডি এবং এডি তৈরি হয়। এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান আর কোণগুলো সমকোণ নয়, তাই চতুর্ভুজটি রম্বস হবে। খেয়াল করলে দেখবে রম্বসের একটি কর্ণ পুরো ক্ষেত্রটিকে দুইটি সমান ত্রিভুজে ভাগ করে। অর্থাৎ এদের একটি ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলেই এটি রম্বসের ক্ষেত্রফল বের করা যাবে। আবার যদি কোনো রম্বসের দুইটি কর্ণের মান একে অপরের সমান হয়, তখন রম্বসটিকে বর্গ বলা হয় এবং এর কোণগুলো সমকোণ হয়। এতে করে দুইটি সমান কর্ণের কারণে মোট 4টি সমকোণী ত্রিভুজ তৈরি হয়। এখন বর্গের যে কোনো দুইটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে সেখান থেকে একটি বাহুর মান বের করতে পারবে। যেহেতু এটি একটি বর্গ, এ কারণে একটি বাহুর মান জানা থাকলে বাকি 4টির মানও জানা হয়ে যায়। এরপর একটি বাহুর মানকে বর্গ করে বর্গের ক্ষেত্রফল বের করা যাবে। এখন যদি কোনো চতুর্ভুজের সব বাহু সমান না হয়ে বিপরীত বাহুগুলো একে অপরের সমান হয়, তবে একে আয়তক্ষেত্র বলা হয়। মনে রাখবে যে আয়তক্ষেত্রের দুইটি কর্ণ সব সময় একে অপরের সমান হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া ফল। অনেকগুলো সূত্রই কিন্তু দেখা হলো। চলো এগুলো ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখে নেই। ধরি এখানে 4টি বিন্দু দেয়া আছে। তোমাকে প্রমাণ করতে হবে যে এই সকল বিন্দু একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। এদের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করতে হবে। এখানে দুইটি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র ব্যবহার করে 4টি বাহুর মান পাওয়া যাবে। খেয়াল করে দেখো, এ বি এবং সিডি দুইটির মানই কিন্তু 2√5 একক। আবার বিসি এবং ডিএ এর মান 4√5 একক। অর্থাৎ বিপরীত পাশের দুইটি বাহুর মান একে অপরের সমান। কিন্তু বিপরীত পাশের দুইটি বাহু তো সমান দৈর্ঘ্যের ক্ষেত্রেও সমান হয়ে থাকে। এক্ষেত্রে ক্ষেত্রটিকে আয়তক্ষেত্র বলতে পারবো যদি এর কর্ণ এসি ও বিডি এর মান একে অপরের সমান হয়। সুতরাং এসি এবং বিডি এর মান ক্যালকুলেশন করে পাই 10 একক। অর্থাৎ কর্ণ এসি ও বিডি দুইটির মানই সমান। তাহলে এই ক্ষেত্রটিকে আয়তক্ষেত্র বলা যায়। এখন ক্ষেত্রফলের সূত্রের মান বসিয়ে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই 40 বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল বের করেছি, তাই এককের বদলে বর্গ একক ব্যবহার করব। আশা করি এখন পর্যন্ত সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং নোট করে রেখেছো। বুঝতে সমস্যা হলে রিওয়াইন্ড করে দেখে নিতে পারো। এবার চলো দেখে নিই, যদি কোনো চতুর্ভুজের স্থানাঙ্কে কোনো সংখ্যা দেওয়া না থাকে তাহলে কিভাবে সলভ করবে। এখানে একটি চতুর্ভুজের 4টি শীর্ষ এ, বি, সি এবং ডি দেয়া আছে এবং এর ক্ষেত্রফল বের করতে হবে।
প্রথমে এ এর স্থানাঙ্ক গ্রাফে বসাই। এখানে খেয়াল করো এ বিন্দুর ভুজ নেগেটিভ এ। এই কারণে ও এক্স প্রাইম অক্ষ বরাবর মূল বিন্দু থেকে এ ঘর বামে এ বিন্দু বসবে। আর যেহেতু কোটি 0, তাই এ বিন্দু ও এক্স প্রাইম অক্ষের উপরে থাকবে। এখন বি বিন্দুর ক্ষেত্রে ভুজ 0, তাই বি বিন্দু ওয়াই অক্ষের উপরে থাকবে এবং কোটির মান যেহেতু নেগেটিভ এ, তাই ও ওয়াই প্রাইম বরাবর এ ঘর নিচে বি বিন্দু বসবে। ঠিক একইভাবে সি বিন্দুর মান ও এক্স অক্ষ বরাবর এবং ডি বিন্দুর মান ও ওয়াই অক্ষ বরাবর বসাই। খেয়াল করো সকল বিন্দুতে এ কোটি অথবা ভুজ হিসেবে আছে, তাই সকল ক্ষেত্রে এ এর মান মূল বিন্দু থেকে সমান দূরত্বে থাকবে। এখন এই 4টি বিন্দু যোগ করলে একটি চতুর্ভুজ তৈরি হয়। সূত্রে মান বসালে এ বি, বিসি, সিডি এবং ডি এ বাহুর মান পাই √2a একক। একইভাবে কর্ণ এসি এবং বিডি এর মান বের করলে পাই 2a একক। 4টি বাহু ও 2টি কর্ণ সমান হওয়ায় এই চতুর্ভুজটিকে একটি বর্গক্ষেত্র বলতে পারি। তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল পাই 2a স্কয়ার। আজকে তাহলে এ পর্যন্তই। আজকের পর্বে তুমি চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জেনেছো। আজকের পর্বে তুমি শিখবে কিভাবে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্কের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। চলো তাহলে শুরু করা যাক। স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো ত্রিভুজ থাকলে তার শীর্ষবিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব বের করা তুমি শিখেছো। বাহুর দূরত্ব বের করার মাধ্যমে ত্রিভুজটি কি সমবাহু, সমদ্বিবাহু নাকি বিষমবাহু ত্রিভুজ ইত্যাদিও বলা সম্ভব। তারপর কি কি মান দেওয়া আছে তার উপর বেস করে তুমি এই সূত্রগুলোর সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো। যেমন শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে এই 3টি ধাপে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। কিন্তু এগুলো কি খুব লং প্রসেস মনে হচ্ছে না? তোমার মতো বিজ্ঞানী মেস্টার এবং গাউসের কাছেও প্রসেসটি কিন্তু লং মনে হয়েছিল। তাই 1769 সালে তারা একটি নতুন ফর্মুলা নিয়ে আসেন। ফর্মুলাটি লিখলে জুতার ফিতা বাঁধলে যেমন দেখা যায় অনেকটি তেমন মনে হয় বলে এটি শুলেস ফর্মুলা নামে খ্যাতি পায়। এই ফর্মুলা দিয়ে শুধুমাত্র ত্রিভুজ নয়, চতুর্ভুজ থেকে শুরু করে সকল ধরনের বহুভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব। এক্ষেত্রে শুধু শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক জানতে হয়। চলো তাহলে দেখে নিই কিভাবে এই ফর্মুলাটি ত্রিভুজের ক্ষেত্রে ডিরাইভেশন করা হয়ে থাকে। মনে করো একটি ত্রিভুজ এবিসি দেয়া আছে। ধরি এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। এখন এ বিন্দু থেকে যদি x অক্ষের উপর AF লম্ব আঁকি তবে f বিন্দুর স্থানাঙ্ক হবে x1, 0। কারণ y অক্ষ থেকে এ বিন্দুর দূরত্ব যতটুকু f বিন্দুর দূরত্ব ঠিক ততটুকুই, তাই f বিন্দুর ভুজ x1 হবে আর x অক্ষের উপর আছে বলে এর কোটি 0 হবে। ঠিক একইভাবে বি থেকে x অক্ষের উপর BE লম্ব এবং সি থেকে x অক্ষের উপর CD লম্ব এঁকে নিব। একইভাবে ই বিন্দুর স্থানাঙ্ক x2, 0 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক x3, 0 হবে। খেয়াল করে দেখো লম্বগুলো আঁকার ফলে এ বি সি ডি এফ বহুভুজটি তৈরি হয়েছে। তাহলে এই সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফল থেকে যদি ACDF ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বাদ দেই তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল পেয়ে যাব। এই কারণে প্রথমে ABCDF বহুভুজের ক্ষেত্রফল বের করি। এই বহুভুজটি খেয়াল করলে দেখবে দুইটি ট্রাপিজিয়াম ABEF এবং BCDE পাওয়া যায়। তাহলে এদের ক্ষেত্রফল আলাদা আলাদা করে বের করে যোগ করে দিলেই বহুভুজ ABCDF এর ক্ষেত্রফল বের হয়ে যাবে। তুমি নিশ্চয়ই জেনারেল ম্যাথে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্রটি শিখেছো। এখানে আরেকবার সূত্রটি দেখে নাও।
তাহলে ট্রাপিজিয়াম ক্ষেত্র ABEF এর ক্ষেত্রে BE ও AF সমান্তরাল বাহু এবং উচ্চতা EF, সুতরাং এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু BE প্লাস AF ইন্টু EF। স্থানাঙ্কের মান বসালে এর মান পাই এমন। ঠিক একইভাবে ট্রাপিজিয়াম BCDE এর ক্ষেত্রফল পাই হাফ ইন্টু CD প্লাস BE ইন্টু DE এবং ক্ষেত্রফল পাই এরকম। এখন যদি এই দুইটি ক্ষেত্রফল যোগ করি তাহলে বহুভুজ ABCDF এর মান পেয়ে যাব। বেশ বড় ক্যালকুলেশন, পজ করে ভালো করে বুঝে খাতায় লিখে নাও। এবার ABC ত্রিভুজ ক্ষেত্রের নিচে থাকা ACDF ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু CD প্লাস AF ইন্টু DF। স্থানাঙ্কের মান বসিয়ে ক্যালকুলেশন করে ভ্যালু পাবো এরকম। এখন সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফল থেকে ACDF ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বাদ দিলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল পাবো এরকম। এবার একটু চিন্তা করে দেখো, ABC ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে সাজিয়ে একের পর এক করে এভাবে লেখা যায়। উপর থেকে নিচে আড়াআড়ি ভাবে x1 এর সাথে y2 এর গুণফল, x2 এর সাথে y3 এর গুণফল এবং x3 এর সাথে y1 এর গুণফল যোগ করে তা থেকে নিচ থেকে উপরের দিকে আড়াআড়ি ভাবে x2 y1 এর গুণফল, x3 y2 এর গুণফল এবং x1 y3 এর গুণফল বিয়োগ করে দিব। তাহলে বহুভুজ থেকে ত্রিভুজের যে ক্ষেত্রফলের মান একটু আগে বের করেছি ঠিক একই মান অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্কতে সাজিয়ে পেয়ে গেলাম, তাই না? এটাই ত্রিভুজের জন্য শুলেস ফর্মুলা। আশা করি ব্যাপারটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং নোট করে রেখেছো। চলো এবার এই ফর্মুলা ব্যবহার করে একটি গাণিতিক সমস্যার সমাধান করে ফেলি। এখানে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেয়া আছে। প্রথমে গ্রাফ কাগজে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্কের মান বসাই। তারপর অ্যান্টি ক্লকওয়াইজ শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ককে এভাবে সাজিয়ে নেই। এখন উপর থেকে নিচের দিকে মুভ করা অ্যারো এর ক্ষেত্রে সংখ্যাগুলোর গুণফল যোগ করি। এবার নিচ থেকে উপরের দিকে মুভ করা অ্যারো এর ক্ষেত্রে সংখ্যাগুলোর গুণফল যোগ করে আগের পাওয়া যোগফল থেকে বিয়োগ করি। তাহলে ক্ষেত্রফল পাই 17 বর্গ একক। তাহলে আজকে এ পর্যন্তই। এই পর্বে তুমি শুলেস ফর্মুলা ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখেছো। পরের পর্বে তুমি এই হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি শুলেস ফর্মুলা সম্পর্কে জেনেছো এবং শিখেছো কিভাবে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্কের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। আজকের পর্বে তুমি গত পর্বের কনসেপ্ট ব্যবহার করে কিভাবে একটি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হয় তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং এই রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করা শিখবে। তুমি জানো যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দরকার। তেমনি চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য বাহুগুলোর শীর্ষবিন্দুর স্থানাঙ্কের মান জানা জরুরি। শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে বাহুর মধ্যবর্তী দূরত্ব এভাবে বের করা যায়। এরপর বাহুর মানের উপর ডিপেন্ড করে চতুর্ভুজটি কোন ক্যাটাগরিতে পড়ে তাও বের করা যায়। এবার চতুর্ভুজ অনুযায়ী ক্ষেত্রফল বের করার সূত্রকে কাজে লাগিয়ে এভাবে ক্ষেত্রফল বের করা সম্ভব। কিন্তু চিন্তা করে দেখো, যদি এমন একটি চতুর্ভুজের স্থানাঙ্ক তোমাকে দেয়া হয় যার কোনো বাহুর মান সমান না, আবার কর্ণের মানও একে অপরের সমান না, তখন তুমি কি করবে? সবগুলো বাহু সমান না বলে তুমি একে রম্বস বা বর্গ বলতে পারছো না। আবার বিপরীত বাহু পরস্পরের সমান না বলে তুমি এই চতুর্ভুজকে সামান্তরিক বা আয়ত বলতে পারছো না। এক্ষেত্রে এমন একটি সাধারণ সূত্রের প্রয়োজন যার মাধ্যমে যে কোনো প্রকারের চতুর্ভুজই হোক না কেন, চতুর্ভুজের সবগুলো শীর্ষের স্থানাঙ্ক জানা থাকলে একই নিয়মের মাধ্যমে যেন খুব সহজেই ক্ষেত্রফল বের করা যায়। মজার ব্যাপার হলো এর জন্য কষ্ট করে তোমার নতুন কোনো ফর্মুলা শিখতে হবে না। গত পর্ব থেকে শিখে আসা শুলেস ফর্মুলার ব্যবহার করেই তুমি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারবে। শুলেস ফর্মুলার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য
একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুকে এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী সাজিয়ে নিতে হয়, যেটাকে সূত্র আকারে এভাবে লেখা হয়। এভাবে শুধু স্থানাঙ্ক ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র পাই। তেমনি ভাবে একটি চতুর্ভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্কে প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে সাজিয়ে নিতে হবে। আগের মতো উপর থেকে নিচের দিকে মুভ করা অ্যারো এর ক্ষেত্রে সংখ্যাগুলোর গুণফলকে যোগ করে প্রথমে লিখতে হবে। এরপর নিচ থেকে উপরের দিকে মুভ করা অ্যারোগুলোর সংখ্যাগুলোর গুণফলকে যোগ করে মাইনাস করতে হবে। এভাবে যে কোনো ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফলও বের করতে পারবে। আচ্ছা, এখন তোমাকে যদি পঞ্চভুজ বা ষষ্ঠভুজ ইত্যাদি বহুভুজ দিয়ে ক্ষেত্রফল জানতে চাওয়া হয় তাহলে কি করবে? একই প্রসেস অনুযায়ী শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্কগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে সাজিয়ে এরপর শুলেস ফর্মুলার সাহায্যে ক্ষেত্রফল বের করতে পারবে। চলো এখন শুলেস ফর্মুলা ব্যবহার করে একটি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করি। এখানে চতুর্ভুজটির 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। প্রথমে এ, বি, সি, ডি এবং এ এর স্থানাঙ্ক অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এভাবে সাজিয়ে নেব। এখন উপর থেকে নিচের দিকে অ্যারো দিয়ে সংখ্যাগুলোকে গুণ করে যোগ করব। এরপর নিচ থেকে উপরের দিকের অ্যারো দিয়ে দেখানো সংখ্যাগুলোকে গুণ করে যোগ করব এবং শিখে আসা সূত্রের মতো করে আগের যোগফল থেকে বিয়োগ করব। এবার ক্যালকুলেশন করে ক্ষেত্রফলের মান পেয়ে যাই। চলো আরেকটি ম্যাথ প্রবলেম সলভ করি। এখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ দেওয়া আছে, যার ডি বিন্দুর ভুজের মান অজানা। এখন এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, এ, বি ও সি শীর্ষবিন্দুগুলোর মান গ্রাফ পেপারে এভাবে বসাতে পারি। যেহেতু ডি বিন্দুর শুধুমাত্র কোটির মান জানি, তাহলে বলতে পারি y=3 এ লাইন বরাবর ডি বিন্দুর স্থানাঙ্কের মান বসবে। তাহলে প্রথমে এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের মান বের করতে শুলেস ফর্মুলা ব্যবহার করব। ক্যালকুলেশন করে যার মান পাই 20.5 বর্গ একক। শর্তমতে দেওয়া আছে যে চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল পাই 41 বর্গ একক। আবার এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে শুলেস ফর্মুলা ব্যবহার করে এমন মান পাই যেখানে পি থেকে যাবে, কারণ পি এর মান অজানা। একটু আগে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়েছি 41 বর্গ একক। তাহলে ক্যালকুলেশন করে পি এর জন্য মান পাই 11.8 একক। এখন যেহেতু ভুজের মান পেলাম, সুতরাং গ্রাফ পেপারে ডি বিন্দুর মান বসিয়ে এবিসিডি চতুর্ভুজটি এঁকে ফেলতে পারবো। তাহলে আজকে এ পর্যন্তই। আজকের পর্বে তুমি কিভাবে একটি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হয় তা বিস্তারিত জানতে পেরেছো। আগামী পর্বে তুমি ঢাল সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। সে পর্যন্ত ভালো থেকো। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। গত পর্বে তুমি শুলেস ফর্মুলা ব্যবহার করে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা শিখেছিলে। আজকে একটি নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেখানে তুমি শিখবে সরলরেখার ঢাল সম্পর্কে। প্রথমে চলো সরলরেখার কনসেপ্টটি ক্লিয়ার করে নিই। যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে না, অর্থাৎ সোজাসুজি চলে, তাকে সরলরেখা বলে। তবে খেয়াল রাখবে, সরলরেখা এরকম দুইটি বিন্দুগামী হলেও এর কিন্তু কোনো শেষ নেই। অর্থাৎ এরকম একটি সরলরেখা ডানে বামে যতদূর পর্যন্ত ইচ্ছা ততই যেতে পারবে। কিছু কিছু সরলরেখা এরকম ভূমির সমান্তরাল হতে পারে, যাদেরকে অনুভূমিক বা হরিজন্টাল সরলরেখা বলে। আবার কিছু কিছু সরলরেখা ভূমির সাথে লম্বভাবে থাকতে পারে, তাদের ভার্টিক্যাল বা উল্লম্ব সরলরেখা বলে। আবার কিছু কিছু সরলরেখা এক্স ও ওয়াই অক্ষের সাথে এরকম বিভিন্ন কোণ তৈরি করে থাকে। এদের প্রকাশ করার জন্য এরকম একটি সমীকরণ ব্যবহার করা হয়। এখানে y হলো সরলরেখার যে কোনো বিন্দুর কোটির মান ও x হলো ভুজ।
সি দিয়ে বোঝায় সরল রেখাটি ওয়াই অক্ষের কতটুকু অংশ কেটে নেয়, আর এম দিয়ে রেখাটির ঢাল প্রকাশ করা হয়। তাহলে প্রশ্ন হলো ঢাল কি? তুমি কিন্তু ঢাল শব্দটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করো। কোনো জিনিস কতখানি ঢালু তা বোঝাতে ঢাল শব্দটি ব্যবহার করা হয়। যেমন পাহাড়ের ঢাল, এই কথাটি দিয়ে বোঝানো হয় পাহাড়টি কতটুকু ঢালু হবে। তেমনি ভাবে সরল রেখার ঢাল দিয়ে বোঝায় রেখাটি কতটা ঢালু হবে। চিত্রে এক্স অক্ষের দিকে এক একক দূরত্ব অতিক্রম করলে ওয়াই অক্ষ বরাবর কিছু দূরত্ব অতিক্রম হয়। এখানে এক্স অক্ষের দিকে এক একক দূরত্বের জন্য ওয়াই অক্ষের দিকে যে দূরত্বের পরিবর্তন হয় সেটাই ঢাল। অর্থাৎ যদি তুমি এই সরল রেখার এক্স অক্ষ বরাবর ডান দিকে এক ঘর এগিয়ে যাও আর এতে যদি ওয়াই অক্ষেরও এক ঘর উপরের দিকে এগিয়ে যেতে হয় তাহলে ঢাল হবে 1। আবার যদি ওয়াই অক্ষ বরাবর 2 ঘর উপরের দিকে এগিয়ে যায় তাহলে ঢাল হবে 2। ধরো এই সরল রেখাটি 2,4 এবং 3,6 বিন্দু দিয়ে অতিক্রম করে। অতএব এক্স অক্ষ বরাবর এক একক দূরত্ব অতিক্রম করলে ওয়াই অক্ষ বরাবর 2 একক পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তাই এই ক্ষেত্রে সরল রেখাটির ঢাল হবে m = 2। একইভাবে যদি 2,-4 এবং 3,-6 দিয়ে সরল রেখাটি অতিক্রম করে তাহলে ঢাল হবে m = -2। ধরি একটি সরল রেখার সমীকরণ দেওয়া আছে y = 3x। তাহলে x এর মান 1 হলে y এর মান 3, আবার x এর মান 2 হলে y এর মান 6। তাহলে এভাবে x এর মান 1 একক করে বাড়ালে y এর মান 3 একক করে বাড়তে থাকে। তাই এই সরল রেখার ঢাল হবে 3। চলো আরেকটি উদাহরণ দেখি, যেখানে একটি সরল রেখার দুইটি বিন্দু 2,2 এবং 4,3 দিয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছ যে সরল রেখাটি x অক্ষ বরাবর 2 একক ডান দিকে সরে আসলে y অক্ষ বরাবর 1 একক দূরত্ব অতিক্রম করছে। কিন্তু এখান থেকে এর ঢাল কিভাবে বের করবে? এর উপায় হলো y অক্ষের অতিক্রান্ত দূরত্ব 1 এককে x অক্ষের 2 একক দিয়ে ভাগ দিলে একটি মান 0.5 পাবে, যা নির্দেশ করে x অক্ষ বরাবর 1 একক দূরত্ব অতিক্রম করলে y অক্ষ বরাবর কতটুকু উপরে যাবে। অর্থাৎ এই সরলরেখার ঢাল হচ্ছে 0.5। অতএব একটি সরলরেখার দুইটি বিন্দু দেয়া থাকলে বিন্দুগুলোর স্থানাঙ্ক x1, y1 এবং x2, y2 ধরে নিলে m = y2 - y1 / x2 - x1 এভাবে লেখা যায়। একে del y / del x ও লেখা যায়। এই del সাইন দিয়ে y অক্ষ এবং x অক্ষ বরাবর বিন্দু দুইটির দূরত্বের পার্থক্য বোঝানো হয়েছে। তাহলে এই অংশকে একটি সমকোণী ত্রিভুজ ধরে কাজ করলে এর লম্ব বরাবর del y এবং ভূমি বরাবর del x লেখা যায়, এবং এদের মধ্যবর্তী কোণ থিটা হলে m = tan থিটা লিখতে পারবো। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে tan থিটা = লম্ব বাই ভূমিকে নির্দেশ করে। অর্থাৎ ঢালের মান এই দুই ভাবে আমরা বের করতে পারি। অর্থাৎ m দিয়ে সরল রেখাটি x অক্ষের সাথে কত কোণে আনত আছে তা বোঝায়, আর থিটা দিয়ে সরল রেখাটি x অক্ষের সাথে কত কোণে আছে তা বোঝায়। আশা করি এখন পর্যন্ত সব ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং নোট করে রেখেছো। এখন মনে মনে চিন্তা করো যে তুমি এই লাইন বরাবর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছ। তাহলে এই ক্ষেত্রে গাড়িটি x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে আছে, তাই এখানে ঢাল 0। এখন যদি পাহাড়ি রাস্তা দিয়ে চলা শুরু করো এবং রাস্তাটি যদি x অক্ষ বা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে থাকে তাহলে ঢাল হবে tan 30 ডিগ্রি বা 1/√3। কোন সরল রেখার x এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যদি y এর মানও বৃদ্ধি পায় তখন সেটি হবে ধনাত্মক ঢাল। এর ঠিক উল্টো ব্যাপারটি হবে যদি x এর মানের বৃদ্ধির সাথে y এর মান হ্রাস পায়, এক্ষেত্রে এটি ঋণাত্মক ঢাল। মজার ব্যাপার হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক ঢালের জন্য তুমি একটি সিঁড়ি কল্পনা করে নিতে পারো, দেখবে তাহলে বুঝতে আরো ইজি হয়ে যাবে। আবার খেয়াল করলে দেখবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ সূক্ষ্মকোণ হলে ঢাল ধনাত্মক এবং উৎপন্ন কোণ স্থূলকোণ হলে ঢাল ঋণাত্মক। আজ তাহলে এ পর্যন্তই। আজ আমরা সরল রেখার ঢাল সম্পর্কে বিস্তারিত জানলাম। স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি সরলরেখার ঢাল সম্পর্কে বিস্তারিত শিখেছো। আজকের পর্বে তুমি কিভাবে সরলরেখার ঢাল এবং দুইটি বিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে সরলরেখার সমীকরণ বের করতে হয় তা জানতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। সরলরেখার দুইটি বিন্দু দেওয়া থাকলে সেখান থেকে ঢাল কিভাবে বের করতে হয় সেটা তুমি অলরেডি জানো।
যেমন এই সরলরেখাটি 2,3 এবং 4,9 বিন্দু দিয়ে অতিক্রম করেছে বলে এর ঢাল হবে 9 - 3/4 - 2, যা ক্যালকুলেশন করে হয় 3। গত পর্বে তুমি আরো শিখেছো যে সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে y = mx + c। এখন a বিন্দুর ভুজ ও কোটির মান এবং m এর মান সমীকরণে বসালে c এর মান হবে -3, অর্থাৎ সরলরেখাটি y অক্ষকে -3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে সাধারণ সমীকরণে m = 3 এবং ছেদক c = -3 বসালে এরকম একটি সমীকরণ পাবো। অর্থাৎ এই দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y = 3x - 3। এখন এই সমীকরণে তুমি x এর ভিন্ন ভিন্ন মান বসালে y এর ভিন্ন ভিন্ন মান পাবে, যা এই সরলরেখা দিয়ে যাওয়া বিন্দুগুলোর মান বোঝায়। এখন চলো তিনটি বিন্দু নিয়ে কাজ করি। এখানে a এবং b বিন্দুর স্থানাঙ্কের মান দেয়া আছে, তবে p বিন্দুর স্থানাঙ্কের মান জানা নেই। প্রথমে সূত্রের সাহায্যে ab সরলরেখার ঢালের মান বের করে নিব, যা হচ্ছে 3/2। এখন যেহেতু a, p এবং b একই সরলরেখায় অবস্থিত, তাই AP, PB এবং AB সরলরেখার ঢাল সমান হবে। তাহলে সরলরেখার ঢালের সূত্র অনুযায়ী AP এবং PB সরলরেখার জন্য ঢালের মান পাবো এরকম। এখন দুইটি সমীকরণের মানই ক্যালকুলেশন করে দেখবে যে একই সমীকরণ পাওয়া যাচ্ছে। তাহলে বলতে পারি এই সমীকরণটি হচ্ছে সরলরেখাটির কার্টেসীয় সমীকরণ। এখন সরলরেখার সাধারণ সমীকরণের সাথে তুলনা করলে ঢালের মান পাবো 3/2 এবং ছেদকের মান পাবো -1/2। এবার একটু খেয়াল করে দেখো যে এপি সরলরেখার ঢাল থেকে সমীকরণ বের করার সময় তুমি এই সমীকরণটি পেয়েছিলে। এখানে 4 এর জায়গায় y1 এবং 3 এর জায়গায় x1 লেখা যায়, আর বুঝতেই পারছো যে ঢাল 3/2 এর জায়গায় f লেখা যায়। অতএব একটি সরলরেখার ঢাল এবং যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে এই সমীকরণ ব্যবহার করে তুমি সহজেই যে কোনো সরলরেখার সমীকরণ বের করতে পারবে। এবার চলো একটি ম্যাথ প্রবলেমের সলভ দেখি। একটি সরলরেখা -2,3 বিন্দু দিয়ে যায় এবং এর ঢাল হাফ। তাহলে সরলরেখার সমীকরণে y1 এর মান 3, x1 এর মান -2 এবং m এর জায়গায় হাফ বসিয়ে ক্যালকুলেশন করলে সমীকরণটি পাবো এরকম। আশা করি এখন পর্যন্ত সব ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং নোট করে রেখেছো। এখন আমরা আরেকটি ইন্টারেস্টিং টপিক দেখব। আমরা জানি যে কোনো দুইটি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে অতিক্রম করা সরলরেখার ঢাল এভাবে বের করা যায়। এখন ঢাল বের করার এই মান যদি সরলরেখার এই সমীকরণে বসিয়ে দেওয়া হয়, তাহলে এমন একটি সমীকরণ পাবো। অর্থাৎ ঢালের মান ছাড়াই দুইটি বিন্দুর স্থানাঙ্কের মান জানা থাকলে একটি সরলরেখার সমীকরণ এই সূত্র দিয়ে বের করে ফেলা সম্ভব। যেমন এই সরলরেখাটি -1,3 এবং 0,5 বিন্দু দিয়ে যায়। তাহলে -1 কে x1 ও 3 কে y1 এবং 0 আর 5 কে যথাক্রমে x2 ও y2 হিসেবে ধরি। এখন এই সরলরেখার সমীকরণে মানগুলো বসিয়ে দিলে এই সমীকরণটি পাবো। কি এত সরলরেখার সমীকরণ বের করার পদ্ধতি দেখে কি তুমি কনফিউজড হয়ে যাচ্ছ? চলো এক নজরে সবগুলো সূত্র আবার দেখে ফেলি। যদি ঢাল m এবং ছেদক c এর মান জানা থাকে, তবে y = mx + c সমীকরণ থেকে সরলরেখার সমীকরণ বের করতে পারবে। সরলরেখার উপর অবস্থিত এমন একটি বিন্দুর স্থানাঙ্ক x1, y1 এবং ঢাল m এর মান জানা থাকলে এই সমীকরণ ব্যবহার করতে পারবে। সবশেষে একটি সরলরেখার দুইটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে ঢালের মান ছাড়াই এই সমীকরণ ব্যবহার করে সরলরেখার সমীকরণ বের করতে পারবে। এই কয়েকটি বিষয় মনে রাখলে খুব সহজেই সরলরেখার সমীকরণ তুমি নিজেই বের করে ফেলতে পারবে। আচ্ছা, এবার চিন্তা করে দেখো তো এই ম্যাথ প্রবলেমটি সলভ করার জন্য কোন সূত্রটি তুমি ব্যবহার করবে। প্রথমে এই অংশটুকু বিবেচনা করে দেখলে বোঝা যাবে দ্বিতীয় সূত্রটি ব্যবহার করলে ভালো হয়। অর্থাৎ ক্যালকুলেশন করে পাবো এরকম। এখন প্রশ্নের পরবর্তী অংশ অনুযায়ী সমীকরণটি যেহেতু 3, k বিন্দু দিয়ে যায়, তাই y এর জায়গায় k এবং x এর জায়গায় 3 বসিয়ে ক্যালকুলেশন করি। ফলে k এর মান পাবো 11/2। আজ তাহলে এই পর্যন্তই। আজ আমরা সরলরেখার সমীকরণ বের করার বিভিন্ন টেকনিক শিখলাম। আগামী